যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই। শুধু জানতে পেরেছি যাদেরকে আটকের কথা বলা হয়েছে তারা গতকালকে মিটিংও করেছে। তনু হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ইসলাম তিনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন। তাহলে কি তাজুল ইসলাম সরকার আর সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে সেনা কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের যে জেনারেলগুলো যারা গুম খুন হত্যা শেখ হাসিনার নির্দেশে রাহাজানি করেছে তাদের ভেতর থেকে 15 জনকে এখন ক্যান্টনমেন্টে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য সম্পূর্ণ করা হবে। তবে এমন পরিস্থিতিতে তাদের ফাঁসির নির্দেশনা চেয়েও রিট প্রদান করেছে তাজুল ইসলাম। আসুন সর্বশেষ এই জেনারেলগুলো কি প্রকাশ্যে ফাঁসির মঞ্চে উঠতে যাচ্ছে, বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টে, নাকি জেনারেল ওয়াকার এর ভেতরে কোনো একটা গ্যাঞ্জাম নতুন করে তৈরি করছে, বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই। শুধু জানতে পেরেছি যাদেরকে আটকের কথা বলা হয়েছে তারা গতকালকে মিটিংও করেছেন। তনু হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমি কাজ করছি এবং সেটার তনুর পরিবার এবং যেই সেনাবাহিনীর কর্মকর্তারা এটার সাথে জড়িত, আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলে রাখি, মেজর জেনারেল এনায়েতকে কোনোভাবে দেশ থেকে বের হতে দিয়েন না, তার স্ত্রী, তার ছেলে, এরা তনু হত্যার সাথে জড়িত এবং আমি এটার সবকিছু এখন আমার হাতে আছে। আমি এই সপ্তাহের ভিতরে যে কোনো দিন আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। সেনা কর্মকর্তাদের মধ্যে যারা দুর্বৃত্ত, যারা গুম খুনের সাথে জড়িত ছিল, এরকম একটা তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা প্রকাশ করেছেন এবং সেটার প্রেক্ষিতে নানান নাটকীয়তার পরে আপনারা দেখেছেন দুদিন আগে সেনাবাহিনী আইএসপিআর এর মাধ্যমে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন করেই জানিয়েছেন যে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে 15 জন আছেন, বাকিদের পাওয়া যায়নি, 15 জন এসেছেন এবং মেজর জেনারেল কবিরকে নিয়ে নানান নাটকীয়তা এর মধ্যে আপনারা শুনেছেন। তিনি দামাবিল হয়ে পালিয়ে গিয়েছেন এমনটাও শোনা গিয়েছে। অনেকে বলেছেন তিনি এখনো যেতে পারেন নাই, কিন্তু যেতে পারুক আর না পারুক সেনাবাহিনীর এই অফিসার সে যদি পালিয়ে যায় বা পালিয়ে থাকে দেশের ভেতরে, সেটার দায়ও সেনাবাহিনীর। তো আজকে যে কারণে আমরা গুরুত্বপূর্ণ লাইভটি করতে এসেছি সেটা হচ্ছে যে আপনাদের সাথে ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য আসা। সে তার আইএসপিআর এর মাধ্যমে বলেছেন, আইএসপিআর এর যদি সংবাদ সম্মেলনটার একটা পার্ট আপনাদেরকে বলি, জনাব স্যারের প্রতি সম্মান রেখে বলছে, স্যার বলেছেন যে আমরা ব্রিগেড মেজর জেনারেল কবির তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে কথা বলার জন্য, আলাপ করার জন্য, এটা বলে তিনি বের হয়েছেন, তারপরে তিনি আর বাসায় আসেননি। মেজর জেনারেল কবির কোথায় আছেন, কিভাবে গিয়েছেন, এটা সেনাবাহিনী জানে। পুরো মিথ্যা কথা বলেছেন। তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা, সেটা হলো যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, সেনাবাহিনীর কোনো মামলায় তিনি আটক হয় নাই, সেনাবাহিনীর কোনো তদন্তের কারণে তাকে আটক করা হয়নি। তাকে সুনির্দিষ্টভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই। আমরা গতকালকে আমি অনুষ্ঠানের কোনো এক জায়গায় আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আছেন তাজুল ইসলাম, তার বক্তব্যটা শোনাবো। তার এই বক্তব্যের পর থেকে আমার মাথায় আসলো যে তাহলে তিনি যেটা বলছেন যে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে আনতে হবে আসামিদেরকে, তাকে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার মানে এর মধ্য দিয়েও ওয়াকার একটা ধূম্রজাল তৈরি করার চেষ্টা করছে এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম ঘটনাটা আসলে সেটাই ঘটেছে। তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে নিয়ে পরিমুখ ওয়াকার। আমি যতটুকু জানতে পেরেছি যাদেরকে আটকের কথা বলা হয়েছে তারা গতকালকে মিটিংও করেছেন। অতএব ওই ক্যান্টনমেন্টে থাকলে এটাই হবে। এখানে নিয়ে এত আশাবাদী হওয়ার কিছু নাই। আমরা এর আগে দেখেছি যে সেনাবাহিনী তাদের নিজেদের অফিসারদেরকে বাঁচানোর একটা প্রবণতা ছিল এবং তারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। সেখানে তারা বিডিআর এর সদস্যদের উপরে নির্বিচারে তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের পরিবার ধ্বংস করে দিয়েছে, তাদের জীবন ধ্বংস করে দিয়েছে। তনু হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমি কাজ করছি এবং সেটার তনুর পরিবার এবং যেই সেনাবাহিনীর কর্মকর্তারা এটার সাথে জড়িত, আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলে রাখি, মেজর জেনারেল এনায়েতকে কোনোভাবে দেশ থেকে বের হতে দিয়েন না, তার স্ত্রী, তার ছেলে, এরা তনু হত্যার সাথে জড়িত এবং আমি এটার সবকিছু এখন আমার হাতে আছে। আমি এই সপ্তাহের ভিতরে যে কোনো দিন আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। তারা সবকিছু বলেছে। অতএব সেটাতে শুধু একটু আমি খুব চুম্বকাংশ বলে রাখি আপনাদেরকে, সেই হত্যাকাণ্ডের পর র্যাবের হেলিকপ্টার নিয়ে যে সেই ঘটনাস্থলের বেশ কিছু দূর জায়গার মাটি পর্যন্ত কেটে সে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগে গাজীপুরের যেই পুলিশ কমিশনার ছিলেন জনাব নাজমুল হক, তিনি তখন ওইখানকার সিআইডির এসপি ছিলেন। তিনি ওই মামলা নিয়ে তিনি কাজ করতে গিয়েছিলেন। তাকে প্রচন্ড রকমের অপমান করেছে এই সেনাবাহিনীর কর্মকর্তারা।
শেষ পর্যন্ত খুব দ্রুত তাকে ওইখান থেকে বদলি করে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে সিআইডি কে কোনো কাজ করতে দেওয়া হয়নি। সিআইডি যখন জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে তখন সিআইডি কে বলা হয়েছে, তখনকার তৎকালীন সিআইডি প্রধান যিনি ছিলেন তিনিও চেষ্টা করেছেন এটাকে বিচার করার জন্য। তাদেরকে বলা হয়েছে আপনারা ক্যান্টনমেন্টে আসুন। কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পরে কয়েকজন অফিসার দাঁড়ানো ছিল, বলছে আপনারা আমাদের সামনে জিজ্ঞেস করেন কি প্রশ্ন করবে, সেই প্রশ্নের মধ্যেও তারা বাধা দিয়েছে। আমি এই সব পক্ষের বক্তব্য নিয়েছি, কে কি করেছিল, কখন কি হয়েছিল সবকিছু আপনারা দেখতে পারবেন। অতএব সেনাবাহিনী ফেলুর তাদের নিজস্ব যেই কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার অভিযোগ আসে সেগুলোর বিচার করতে, তারা শুধু তাদের সৈনিকদের ক্ষেত্রে খুব তৎপর, সৈনিকদের বিচারের ক্ষেত্রে 16 আনা করে, এটা করে তারা সবসময় দায় সারে। সো আমরা এই বিচারের জন্য বাংলাদেশ সরকারের যে আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন তার উপরে আমাদের দেশবাসীর পূর্ণ আস্থা আছে। আমরা মনে করি যে তিনি যেভাবে বিচার করতে চাবেন, বাংলাদেশের আইন অনুযায়ী যে বিচারের যে বিধিমালা, যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী বিচার হবে। আমরা সেই বিচার দেখতে চাই। আমরা দেশের মানুষকে আজকে জানানোর জন্য মূলত এই আজকের এই লাইভ শোটা করা। আপনারা জেনে রাখুন যে ওয়াক্কার তাদেরকে ছাড়ার ক্ষেত্রেও নানান ধরনের টালবাহানা করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই গ্রেফতারকৃত সেনা কর্মকর্তাদেরকে আসলে কি ক্যান্টনমেন্টের সাব জেলেই রাখা হবে, নাকি বর্তমানে পুলিশের হাতে সেনা প্রধান জেনারেল ওয়াকার তাদেরকে শপথ করবেন, নাকি তাদেরকে সেভ দিয়ে আওয়ামী বিভিন্ন চেলাচামচাদের যেভাবে দেশ থেকে পার করে দিয়েছেন এইরকমই করতে যাচ্ছেন জেনারেল ওয়াকার? বিস্তারিত জানবো রিপোর্টে। এখন যে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি বলছেন তাজুল ইসলাম তিনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন, তাহলে কি তাজুল ইসলাম সরকার আর সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে? তাই তো আমরা দেখতে পাচ্ছি তাই সে সেনাবাহিনীকে সঙ্গে সরকার একটা দূরত্ব সৃষ্টি করেছে এবং এখানে একটা রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করার জন্য সে অত্যন্ত সূক্ষ্মভাবে সে পায়তারা করছে। যেহেতু সে একটা অত্যন্ত ছোট ক্ষুদ্র দল প্রতিনিধিত্ব করে, যে দলের নির্বাচনে একটি আসন পাবে কিনা জানি না, আমি আশা করি 10টি বা 15টি 20টি আসন পাক, কিন্তু সেই আসনে তাজুলের তো আসার সুযোগ নাই এবং তখন তাজুলও আর তো উকালতির ওখানে ওই প্রাইভেট উকালতি ছাড়া কিছু করার নাই। কাজে এখানে সে তো চাইবে যে সরকারটাকে প্রলম্বিত করা যায় কিনা, সরকারটাকে প্রলম্বিত করলে তার বেতন ভাতা ঠিক থাকবে। কাজে আমি তো বলেছি যে একটু ম্যালাফাইডি ইন্টেনশনে অথবা হিজ ইগনোরেন্স অফ ল, এই জন্য সেই কাজটা করেছে। এই দুইটার কারণেই সেই কাজটা করেছে এবং এতে আজকে সারা জাতিতে কর্মসূচি হয়েছে, সারা জাতি একটা মানে দুর্ভাবনায় পড়ে গেছে। সবার মধ্যে কথা হচ্ছে সেনাবাহিনীতে কি ঘটছে, সেনাবাহিনীতে কোনো কিছু ঘটতেছে না, কোনোই ঘটার সম্ভাবনা নাই। সেনাবাহিনী এই নিয়ে মাথা ব্যথাও নাই, তারা এই নিয়ে চিন্তাও করছে না। তারা আইন মোতাবেক যেটা গ্রহণযোগ্য তারা সেটাই করবে, যেটা বিধি মোতাবেক তারা সেটাই করবে। তাজুলের কথা তো সেনাবাহিনী নামবে না, সেনাবাহিনী যাবে না, সেনাবাহিনী যাবে ডক্টর ইউনূস সাহেবের কথা। ডক্টর ইউনূস সাহেব যেভাবে ডাইরেকশন দিবেন, উনি সুপ্রিম কমান্ডার, উনি মিনিস্টার অফ ডিফেন্স অলসো, এবং সেনাবাহিনী কখনই বলে নাই যে আমরা ডিফেন্স মিনিস্টারের আগে থাকবো না। ওর আর্ম সার্ভিসেস বোর্ডেরও দায়িত্ব, আর্ম ফোর্সেস ডিভিশনের দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবের নির্দেশ তারা মানবে, সেই নির্দেশ যা বলবে সে অনুযায়ী তারা কাজ করবে। এখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নাই, এখানে কোনো রকম ধাঁধা বা ধান্দাবাজি করার দরকার নেই। কিন্তু তারা অবশ্যই তাজুলের কথা মতো চলবে না, ওকে, আমি যেটা বুঝতে চাচ্ছি, আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, হ্যাঁ, আপনি লটাও ভালো বোঝেন, সেই জায়গা থেকে যে দেখুন তাজুল ইসলাম যদি সেনাবাহিনী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, তাহলে আমি দেখতে চাই তাতে জামাতের ফায়দাটা কি, জামাতের লাভটা কি? জামাতে কোনো লাভ নাই তো, সে তো জামাতকে ফাঁসাতে যাচ্ছে, কারণ সে তো জামাত করে না। সে জামাতকে তৎকালীন শেখ হাসিনার বা সরকারি ডিজিএফআইদের প্ররোচনায় সে জামাত থেকে ভেঙে তারা এবি পার্টি করেছিল। তারা তো জামাতেরও না, তারা তো জামাতেরও ক্ষতি চায়। তাদের একটাই স্বার্থ যে ইউনূস সরকার অথবা একটা কনফিউশন বাংলাদেশে থাকুক, ইউনূস সরকার প্রলম্বিত করুক, ইউনূস সরকার প্রলম্বিত হইলে তার সুবিধা, সে তার চাকরিটাকে আরো দীর্ঘকাল ধরে রাখতে পারবে। যতদিন ডক্টর ইউনূস থাকবে ততদিন মতো সে থাকবে। কাজে তার তো ডাইরেক্ট ইন্টারেস্ট এখানে, তার তো ডাইরেক্ট সরাসরি, সে তো জামাতেরও ক্ষতি করতেছে, সে চাচ্ছে না জামাতে ক্ষমতায় আসুক। কারণ আমি আপনার গ্যারান্টিতে বলতে পারি জামাত ক্ষমতায় আসলে তাদেরকে, জামাত ক্ষমতায় আছে না, জামাত ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেছে, প্রমাণিত করতেছে। ক্ষমতায় থাকা এক জিনিস আর ক্ষমতাকে প্রমাণিত করা এক জিনিস, বুঝছেন না? কিন্তু তাজুল ক্ষমতায় আছে, তাজুল সরকারের নির্দেশে ক্ষমতায় আছে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।